আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে রয়েছে আমি তাসবিন আশরাফ। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। আবর্জনা মুক্ত করে পরিচ্ছন্ন দল গঠনের নতুন উদ্যোগে আওয়ামী লীগ, অপরাধী ছাড়াও ভিন্ন দলের কাউকে স্থান না দেওয়ার সিদ্ধান্ত। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে আইনজীবী ফোরামের স্মারকলিপি মানবিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন আইনমন্ত্রী। যতটুকু এটা গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া যায় সেইভাবেই আমরা এই সিদ্ধান্ত নেব। শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর, তীব্র যানজটের দুর্ভোগ। ময়মনসিংহের শিশু হত্যা মামলায় আসামিদের খালাস করে দেওয়া রায় আপিল বিভাগে স্থগিত, চেম্বার জজের অসন্তোষ প্রকাশ। এবং নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করলেন শারমিন আক্তার সুপ্তা, বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 270 রানের জয়। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে লন্ডনে ন্যাশনাল আর্মি মিউজিয়ামে সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত সংবাদ। 31 মার্চের ভেতর সম্মেলনের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ তৃণমূলের সকল কমিটি থেকে আবর্জনা ঝেড়ে পরিচ্ছন্ন সংগঠন গঠন করবে আওয়ামী লীগ। জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কর্মশালায় সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, দলে কোন্দল, অপরাধী পরিচয় লুকিয়ে রেখে ভিন্ন দল থেকে আওয়ামী লীগে প্রবেশকারীদেরও বের করে দেওয়া হবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় টিমের উদ্যোগে জাতীয় সংসদের এলডি ভবনে আসন্ন জাতীয় নির্বাচন ও আওয়ামী লীগের প্রস্তুতি নিয়ে বিভাগীয় কর্মশালার উদ্বোধন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কর্মশালার প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দীর্ঘ আন্দোলন সংগ্রামের কঠিন পথ পেরিয়ে তারা ক্ষমতায়, কিন্তু এ পর্যায়ে এসে দলের সাংগঠনিক অবস্থা কিছুটা ঢিলেঢালা, যা দূর করতে হবে। আগামী 31শে মার্চ পর্যন্ত, মার্চের মধ্যে আমরা এই সংগঠনকে ঢেলে সাজিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় কমিটি করব, থানা লেভেলে কমিটি করব এবং ডিস্ট্রিক্ট কনফারেন্সগুলো এর ভিতরে আমাদের শেষ করতে হবে। আর যত আবর্জনা যেগুলো আছে সেগুলো আমরা সাইকে ফেরার বাইরে ফেরাই দেবো। এটাকে এই গ্রুপে রাখবো না। শিবির, জামাত, বিএনপি, 71-এর পরাজিত শক্তি, 75-এ ঘাতক, এদের কোনো অংশ দিনে আমার সংগঠনে ঢুকতে না পারে। আপনাদের কাছে আমার সেই অনুরোধ রয়েছে, সেইটাই আপনারা রাখতে হবে। আমার সংখ্যা বাড়াতে চাই না, আমরা চাই কোয়ালিটি, নট কোয়ান্টিটি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকরা বলেন, সংগঠনের সাথে অনেক এলাকার সংসদ সদস্যদের দূরত্ব রয়েছে, তা দূর করতে হবে। কিন্তু এটি মনে করে আমরা যদি আত্মতুষ্টিতে ভুগি তাহলে সেটি মারাত্মক হতে হবে। অনেকে আত্মতুষ্টিতে ভুগছে। আমরা মনে করছি কেউ সবাইকে বলবো না যে দিন গণনা এইভাবেই যাবে। আমাদের আগামী দিনের বড় চ্যালেঞ্জ উগ্র মৌলবাদ, যেটা আমরা মনে করি যে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে। সেটার ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমাদের প্রত্যেকেরই দরকার যে প্রত্যেকের নিজ নিজ এলাকায় মানুষের যাতে শান্তি বিঘ্নিত না হয় এমন কর্মকাণ্ড আমাদের কোনো নেতাকর্মী যাতে না করে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে। কর্মশালায় সিদ্ধান্ত হয় আগামী 1 জানুয়ারি কুমিল্লা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের সুযোগ চেয়ে আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আইনগত দিক না দেখে মানবিক বিবেচনায় বেগম জিয়ার বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছেন তারা। এ বিষয়ে পর্যালোচনা শেষে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের নানা জটিলতায় দিন দিন অবস্থার অবনতি হচ্ছে ৭৭ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর। কোভিড পরবর্তী তা আরও বেড়েছে। পরিবারের পর এবার বিএনপি সমর্থিত আইনজীবীরা তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য আবেদন জানালো। আইনের ৪০১ এর এক ধারায় মানবিক বিবেচনায় বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আবেদন তাদের। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে এটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে তিনি যাতে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারে, তার এই জীবন মরণ সমস্যা থেকে উত্তরণের জন্য আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তো ৪০১ ধারার ১ উপধারা মতে সরকার যে কোনো সময় শর্তহীনভাবে নতুন প্রজ্ঞাপন জারি করে অথবা ফৌজদারি কার্যবিধির ধারা ৪০১ এর ৬ উপধারা মোতাবেক বিশেষ আদেশ দ্বারা বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। বিষয়টি পর্যালোচনা করে দ্রুতই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। এটা আমি অবশ্যই এক্সামিন করব এবং আপনারা জানেন যে এখানে সিদ্ধান্ত এবং মতামতের ব্যাপারে আলাপ আলোচনার প্রয়োজন আছে এবং সেটাও আমরা করব আর এখানে আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই একটা কথা, সেটা হচ্ছে যে দেখেন, যখন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয় তখন কিন্তু ওনার পরিবারের যে আবেদন সেটাকে মানবিক দিক থেকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছিলেন। যতটুকু এটা গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া যায় সেইভাবেই আমরা এই সিদ্ধান্ত নেব। বেগম খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়ে বাসায় থেকে চিকিৎসার সুযোগ দিয়েছে সরকার। নির্বাহী আদেশে মুক্তির মেয়াদ ৩ বার বাড়ানো হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার চাইলেই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে পারে এবং আইনের মধ্যেই এটি সম্ভব। রাজনৈতিকভাবে না দেখে বিষয়টিকে খালেদা জিয়ার জীবন বাঁচানোর উপায় হিসেবে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। তাকে বিদেশে অবিলম্বে তার চিকিৎসার জন্য তাকে পাঠানো দরকার, অবিলম্বে, কাল বিলম্ব না করে। তো এই রাজনৈতিক চিন্তা ভাবনাগুলোকে সরকারকে আমি আবেদন জানিয়েছিলাম, প্রাধান্য না দিয়ে মানুষের জীবনকে, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন, এটা খুব প্রেশাস। আইনমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সে বক্তব্য সঠিক নয়। আইনের মধ্যেই এই তার প্রভিশন অত্যন্ত পরিষ্কার ভাষায় আছে, বাঞ্জল ভাষায়, যে সরকার চাইলেই তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারেন। এর মধ্যে কোনো আপনার অস্পষ্টতা নেই একেবারে। বাস ভাড়া অর্ধেক করা এবং অশোভন আচরণকারী শ্রমিকদের বিচার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 1 ঘন্টার অবরোধ শেষে দাবি মেনে নিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে তারা। শিক্ষার্থীদের অবরোধের জেরে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এনামুল কবির রূপমের রিপোর্ট। বাসগুলোতে স্টুডেন্টদের কাছ থেকে হাফ পাস নেওয়া হচ্ছে না এবং স্টুডেন্টদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হচ্ছে। তাই আমরা চাচ্ছি সবাই যেন হাফ পাস পায় এবং সবার একই দাবি, হাফ পাস। বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া কমানোর দাবিতে আন্দোলনের অংশ হিসেবে দুপুর 12:30টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি চৌরাস্তা নিজেদের দখলে নেয় ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় নিউ মার্কেট ক্রসিং থেকে রাসেল স্কোয়ার, শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড পুলিশ বক্স ও 7 মসজিদ রোডে যানবাহন চলাচল। সে সময় বাসে হামলা ও ভাঙচুর চলে। শিক্ষার্থীদের অভিযোগ, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে তাদের গুলি করে হত্যার হুমকি দিয়েছে এক পুলিশ। ওই পুলিশের অপসারণ সহ বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা। পুলিশ আমাদের এসে বাধা দেয়, প্লাস আমাদের বলে যে আমাদের গুলি করবে, স্কুলের এক সাধারণকে রক্তাক্ত করে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেন পুলিশ গায়ে হাত দিবে? বিচার চাচ্ছি এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে মূল দাবি হাফ পাসটা সকল বাসে করা হোক। সকালে একই দাবিতে রাজধানীর বকশীবাজার ও
ও নীলক্ষেত এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ বাড়ানোর পাশাপাশি সরকারের ফার্স্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়নে 16,000 কোটি টাকা ব্যয় বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এসব সংশোধনী আনা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনএসি ভবনে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে যুক্ত হন। সভায় 29,344 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। জিডিপির ভিত্তি বছর পরিবর্তন করায় আভ্যন্তরীণ উৎপাদন বেড়ে হয়েছে $411 বিলিয়ন, মাথাপিছু আয় বেড়ে $2,554 দাঁড়িয়েছে। বড় মাতারবাড়ি আপনারা জানেন একটা বিশাল ইকোনমিক বন্দর হয়ে যাচ্ছে, পোর্ট হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। সেখানে একটা কোল ফায়ার্ড 1200 মেগাওয়াটের একটি প্ল্যান্ট সহ আরও ডিপ সি এটা সেটা অনেক কিছু এখানে আছে। এটা একটা হাব বাংলাদেশের দক্ষিণ। মোট এটা 51,854 কোটি টাকার মতো। ময়মনসিংহে 8 বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা মামলায় 7 আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় 8 সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ। আসামিদের খালাস দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। একই দিনে ফেনীতে 6 বছরের আরেক শিশুকে ধর্ষণ পরবর্তী হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত 2 আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সামান্য লিচু খাওয়াকে কেন্দ্র করে 2010 সালে 4 মে ময়মনসিংহের খেরুয়াজানি গ্রামে 8 বছরের এক শিশুকে নির্মমভাবে হত্যা করে প্রতিবেশীরা। এই ঘটনায় বিচারিক আদালত 6 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ ও কমলা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন দেন। এর বিরুদ্ধে করা জেল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে সবাইকে খালাস দেন হাইকোর্ট। বেকসুর খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্র আপিল করেছে। এই আপিলটি আজকে শুনানি হয়েছে। মহামান্য আপিল বিভাগের চেম্বার জজ আদালত এই 7 জনকে যে বেকসুর খালাসের আদেশ দিয়েছিলেন এই আদেশটি 8 সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন। চেম্বার জজ আদালত একটু উষ্মা প্রকাশ করেছেন, কারণ এরকম একটা নির্মম হত্যাকাণ্ড। 2005 সালে ফেনীর শ্রীপুরে 6 বছরের শিশুকে হত্যার অভিযোগে করা মামলার 3 আসামি জাবেদ, ইমরান ও জাফরকে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। শুরু থেকেই পলাতক আছে আসামি জাফর। হাইকোর্ট ওই সাজা বহাল রাখলে আপিল করা হয়। শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে রায় ঘোষণা করেন আপিল বিভাগ। তার প্রেক্ষিতে মাননীয় আদালত আজকে ওদের অ্যাপিলটা খারিজ করে দেয়। খারিজ করে দিয়ে ওদের ওই শাস্তিটা ডেথ সেন্টেন্স থেকে কমিয়ে যাবজ্জীবনে কনভার্ট করে দেয়। টাঙ্গাইলের বাসাইল থানায় যৌতুকের দাবিতে দ্বিতীয় স্ত্রীকে সাথে নিয়ে প্রথম স্ত্রী খোদেজা বেগমকে হত্যার দায়ে বিচারিক আদালতের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। এবং যে অভিযুক্ত স্বামী যে নৃশংসভাবে তার স্ত্রীকে কিছু সামান্য যৌতুকের জন্য হত্যা করেছে, দীর্ঘদিন এই ডেথ রেফারেন্স শুনানির পরে আমরা খুব অল্প সময়ে শুনানি শেষ করে আজকে মহামান্য হাইকোর্ট নিম্ন আদালতের দেওয়া ফাঁসির রায়টি বহাল রেখেছে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 32,700 শিক্ষক নিয়োগ দেবে সরকার। ইতোমধ্যে কয়েক লাখ প্রার্থীর আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বছরের ডিসেম্বরের মধ্যেই। মুস্তাফা মনিকার রিপোর্ট। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 65,593টি। শিক্ষার্থী 2,20 লাখ, যাদের পাঠদানে নিয়োজিত আছেন মাত্র 3.5 লাখ শিক্ষক। কিন্তু বড় অঙ্কের এই শিক্ষার্থীদের যথোপযুক্ত শিক্ষা নিশ্চিতে আরও শিক্ষকের প্রয়োজন। দীর্ঘদিন ধরেই একথা জানিয়ে আসছে প্রাথমিক বিদ্যালয়গুলো। করোনার কারণে দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার পর এবার জট খুলেছে। শিগগিরই নিয়োগ পাচ্ছেন 32,700 শিক্ষক। আমাদের প্রায় 32,700 শিক্ষক আমরা নিয়োগ করব। ডিসেম্বরের মধ্যে রিটার্ন পরীক্ষা হবে। আপনি তো জানেন এর আগে আমরা অ্যাডভার্টাইজ করেছিলাম, আবেদনও আছে প্রায় কয়েক লক্ষ আর কি। করোনার কারণে তো নিতে পারিনি। এখন যেহেতু সব পরীক্ষাই হচ্ছে আর আমার শিক্ষক স্বল্পতা আছে, অনেক সংকট আমার শিক্ষকের। প্রতিমন্ত্রী বলছেন শিক্ষক নিয়োগ সম্পন্ন হলে শূন্য পদগুলোও পূরণ হবে। না, আমাদের প্রায় আমি শুনি যে আমাদের শিক্ষকের স্বল্পতা, যার কারণে আমরা মানসম্মত শিক্ষা অর্জন করতে পারছি না।
তো আমরা যদি শিক্ষকগুলো দিতে পারি তাহলে তো আমার সেই সমস্যার, আর আপনারা জানেন যে ইদানিং আমাদের ভালো ভালো শিক্ষক আসতেছে। আগামী বছরও আরও কয়েক হাজার শিক্ষক নিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আগামী বছর দেশে করোনার টিকা উৎপাদনের আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, দেশে করোনার টিকা উৎপাদনে বেসরকারি পর্যায়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইতোমধ্যেই সক্ষমতা অর্জন করেছে। টিকা উৎপাদনে সক্ষমতা অর্জনের প্রস্তুতিতে কাজ শুরু করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আগামী মাস থেকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার বকেয়া টিকা আসতে শুরু করবে বলেও জানান তিনি। সালমান এফ রহমান বলেন, দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কয়েকটি খাতে সংস্কার আনা প্রয়োজন। দেশের অগ্রগতি ধরে রাখতে করের আওতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। ইনসেপ্টার কাছে কিন্তু আপনার এক ধরনের টিকা যেটা চায়না বানায়, সে ধরনের টিকা বানাবার কিন্তু প্রোডাকশন ফ্যাসিলিটি অলরেডি প্রস্তুত। আমাদের কিন্তু টিকা প্রোডাকশন ফ্যাসিলিটি ছিল না, কিন্তু এই কোভিড হওয়ার পর থেকে বেক্সিমকো তারা উদ্যোগ নিয়েছিল 4 থেকে 6 সপ্তাহের মধ্যে আমাদের ফ্যাসিলিটিটাও একদম সম্পূর্ণ হয়ে যাবে। বাংলাদেশ সরকারও কিন্তু টিকা উৎপাদন করবে। আগামী বছর বাংলাদেশে কিন্তু টিকা তৈরি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। একদিনের ব্যবধানে দেশে করোনা ভাইরাসের মৃত্যু এবং আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়েছে। তবে এ সময় দেশের 32 জেলায় করোনায় কেউ আক্রান্ত হননি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 27,958 জন। আগের দিনের চেয়ে বেড়ে এ সময় আক্রান্ত শনাক্ত হয়েছেন 284 জন। আক্রান্তের হার 1.45%। করোনায় মোট শনাক্ত দাঁড়িয়েছে 15,74,636 জন। একদিনে সুস্থ হয়েছেন 318 জন। এ নিয়ে 15,38,855 জন কোভিড-19 থেকে সেরে উঠলেন। খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এদিন কেউ মারা যায়নি। করোনা মহামারীর প্রাণকেন্দ্র আবারও ইউরোপ। শীতে ইউরোপের বেশিরভাগ দেশে বাড়ছে আক্রান্ত এবং মৃত্যু। সংক্রমণ রোধে অস্ট্রিয়ায় আজ থেকে 10 দিনের লকডাউন শুরু হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে লকডাউন বাড়ানোর কথা জানিয়েছে সরকার। গ্রিসে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। করোনার চতুর্থ ঢেউ ঠেকাতে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। দেশটির স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ার করে বলেছেন, টিকা না নিলে মরতে হবে। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট লকডাউন বিরোধী আন্দোলনকারীরা মূর্খ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, প্রতিবাদের ছদ্মবেশে এটা ছিল সহিংসতা। 24 ঘন্টায় যুক্তরাজ্যে প্রায় 45,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 45 জনের। করোনায় নতুন ঢেউ ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্স। তিনি 10 দিনের আইসোলেশনে থেকে কাজ করছেন। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1241 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। এছাড়া সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে 70,391 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এবারে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আরিফ চৌধুরী। যাচ্ছি তার কাছে। আরিফ। তাসফিন, ধন্যবাদ আপনাকে। স্বাগত জানাই আজকের আই স্পোর্টসে। আর আয়োজনের শুরুতেই নারী বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশের বিশাল জয়ের খবর। নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান পেল বাংলাদেশ। শারমিন আক্তার সুপ্তা জাতীয় দলের এই ওপেনার 130 রানের নট আউট ইনিংসে হয়ে গেছেন ইতিহাস। জিম্বাবুয়ের হারারেতে সুপ্তার সেঞ্চুরিতে নারী বিশ্বকাপের বাছাই ম্যাচে যুক্তরাষ্ট্রকে 270 রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে বাংলাদেশ টিম। ওয়ানডে ক্রিকেটে এটি টিম টাইগ্রেসের সবচেয়ে বড় জয়ের রেকর্ড। রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপের বাছাইয়ে দুর্দান্ত ছুটছে নারীরা। আগের ম্যাচে পাকিস্তানকে ধরাশায়ী করার পর এ ম্যাচে আমেরিকাকে নিয়ে রীতিমতো খেলেছেন সুপ্তা সালমারা। লাল সবুজের জার্সিতে প্রথম সেঞ্চুরি করে ইতিহাসে ঢুকে পড়েছেন শারমিন আক্তার সুপ্তা। পুরো 50 ওভারই ব্যাট করেছেন এই ওপেনার। 141 বল খেলে
130 রানে অপরাজিত তার ব্যাট। বাউন্ডারি 11টি, সাথে ফারজানা 67 আর মুর্শিদার 47। 5 উইকেটে নিজেদের সর্বোচ্চ 322 রান। ইতিহাসে প্রথমবার 300 কোটা ছাড়িয়ে বাংলাদেশ নারী দলের স্কোর কার্ড। দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতেও অদম্য টিম টাইগ্রেস। মাত্র 52 রানেই প্যাকেট আমেরিকা। সালমা ফাহিমা রুমানার 2টি করে উইকেট। দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ সেরা শারমিন আক্তার সুপ্তা। যদিও ম্যাচটির আন্তর্জাতিক মর্যাদা নেই, এটি লিস্ট এ ম্যাচ, তবে সুপ্তার নাম থাকবে ইতিহাসে। তিনি যে এদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান। গুড লাক সুপ্তা, গুড লাক টিম টাইগ্রেস। টি-20 সিরিজের পর এবার টেস্ট পর্ব চট্টগ্রামে পৌঁছে গেছে বাংলাদেশ ও সফরকারী পাকিস্তান ক্রিকেট দল। দুপুরে একই চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে বন্দরনগরীতে পৌঁছে দুই দল। বুধবার দু দলেরই ম্যাচ ভেন্যু সাগরিকার জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে। সকাল 10টা থেকে পাকিস্তান দল আর বেলা 1:30টা থেকে প্র্যাকটিস করবে টিম টাইগার্স। 26 নভেম্বর শুরু হবে দু দলের প্রথম টেস্ট। সেটি খেলে এসে মিরপুরের হোম অফ ক্রিকেটে 4 ডিসেম্বর থেকে সিরিজের শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। মনে পড়ে কলার উঁচিয়ে গলায় তাবিজ ঝুলিয়ে চুইংগাম চিবিয়ে ব্যাট করতেন তিনি। ক্যাপ্টেন্সিকে বানিয়েছিলেন নিজস্ব এক ফ্যাশন। নিশ্চয় চোখে ভাসছে মোহাম্মদ আজহারউদ্দিনের কথাই। স্টাইলিশ এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল সময়ের আগেই অনাকাঙ্ক্ষিত এক ঘটনায়। ক্রিকেট থেকে হয়েছিলেন নির্বাসিত। দীর্ঘদিন পর ফিরছেন তিনি, তাও আবার বাংলাদেশের একটা দলের হয়ে। টি10 ক্রিকেট লিগে বাংলা টাইগার্সের ব্র্যান্ডিং অ্যাম্বাসেডর মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে আবুধাবিতে দেখা হয়েছে সহকর্মী আদিল আহমেদ শানের। তৃতীয় ও শেষ টি-20তে দুর্দান্ত লড়েও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে পারেনি বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের মতো ঘরের মাঠেও মুখ থুবড়ে পড়েছে টাইগাররা। এর কারণ হিসেবে স্পোর্টিং উইকেটে না খেলাকেই দুষলেন ওয়ানডে বিশ্বকাপে 3বার ভারতকে নেতৃত্ব দেয়া আজহারউদ্দিন। Flat and turning wickets, so it's only good for the spinners. I know it's very important to win games, but not at the cost of not doing well in the other countries. Like if you see in the World Cup matches. বাংলাদেশের ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর রাখা আজহারউদ্দিনের পছন্দের তালিকায় আছেন মুশফিক, মাহমুদুল্লাহ সাকিব ও তাসকিন। Bangladesh has very good players, you know, Mahmudullah is there, Mushfiqur Rahman is there, Saqib is there. So many Taskin, all very good players are there. But I think they need good guidance. আবুধাবিতে টি10 পঞ্চম আসরে প্রথম জয়ের পর আরও উজ্জীবিত বাংলা টাইগার্স। পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির দলের সঙ্গে যোগ দেয় বোলিং ইউনিট আরও শক্তিশালী হয়েছে, জানিয়েছেন আজহারউদ্দিন। We have a team. We won from. I think the first 2 games was very disappointing, but I think last night game was very good, and I think we are going to improve from here and then win more games. পঞ্চম এই আসরে কোনো বাংলাদেশি ক্রিকেটার টিমে না থাকার আফসোস থাকলেও পরবর্তী আসরে এর পুনরাবৃত্তি হবে না বলেও জানান আজহারউদ্দিন। আদিল আহমেদ শান, চ্যানেল আই, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। এবার ফুটবল। দ্য বেস্ট অ্যাওয়ার্ডের জন্য 11 জনের তালিকা প্রকাশ করেছে ফিফা। গতবার ফিফার বর্ষসেরা হয়েছিলেন রবার্ট লেভানডস্কি। এবারও প্রত্যাশিতভাবেই তার সাথে বর্ষসেরা লড়াইয়ে আছেন মেসি, রোনালদোরা। তালিকায় আরও আছেন মোহাম্মদ সালাহ, কিলিয়ান এমবাপে, কেভিন ডি ব্রুইনা, কারিম বেনজেমা এবং নেইমারের মতো তারকারা। বর্ষসেরা কোচের তালিকায় আছেন ইটালিকে ইউরো জেতানো রবার্তো মানচিনি। 7 জনের তালিকায় আরও আছেন আর্জেন্টিনাকে 28 বছর পর ট্রফি জেতানো কোচ লিওনেল স্ক্যালোনি। আছেন চেলসির টমাস টুখেল। ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হবে বিজয়ী। ফিফার অন্তর্ভুক্ত দেশগুলোর কোচ, অধিনায়ক, মনোনীত ক্রীড়া সাংবাদিক এবং সমর্থকরা ভোট দেবেন 10 ডিসেম্বর পর্যন্ত। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের আবারও ফিরে নিচ্ছি তাসফিনের কাছে। আরিফ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যে কোনো দায়িত্ব সফলতার সাথে পালনের সক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনী অর্জন করেছে বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং 2020-21 সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি দেশের বড় প্রকল্পগুলোতে সেনাবাহিনীর সম্পৃক্ততা তুলে ধরে বলেন, দিন দিন বাহিনীর উৎকর্ষতা আরও বাড়ছে। আমাদের ক্লাসিক্যাল রোলগুলো কিন্তু আমরা সর্বক্ষেত্রে অত্যন্ত সফলতার সাথে করেছি এবং দিন দিন আমাদের উৎকর্ষতা আরও বাড়ছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের দোয়া এবং সহযোগিতায় ইনশাল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী সেই সক্ষমতা অর্জন করতে পেরেছে বলে আমি বিশ্বাস করি যে আমাদের পরে প্রদত্ত যে কোনো দায়িত্ব আমরা অত্যন্ত সফলতার সাথে পালন করতে পারবো ইনশাল্লাহ। এরই সাথে সংবাদে নিচ্ছে অশোক লীলা নিফাত অটোস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে বুলগেরিয়ায় পর্যটকবাহী বাস দুর্ঘটনায় 12 শিশু সহ 46 জন নিহত, দগ্ধ 7, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত। নতুন সুপ্রিম কোর্টের চিঠিও পাঠিয়েছিল। 2004 সালে জামালপুরে আব্দুল গুনি ওরফে জোসেফ মন্ডল ওরফে গোমেজকে হত্যা করে জেএমবি জঙ্গিরা ওই হত্যা মামলায় 2006 সালে সালেহীন এবং রাকিবকে গ্রেফতার দেখানো হয়। সেই মামলায় একই বছরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 তাদের মৃত্যুদণ্ডাদেশ দেন, পরে রায় বহাল রাখেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল করে জঙ্গিরা। এর আগে 2006 সালে কাশিমপুর কারাগার থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় বরাবর চিঠি দেয় জঙ্গি সালেহীন এবং রাকিব। চিঠিতে প্রচলিত বিচার ব্যবস্থা অস্বীকার করে কোনো আপিল করা হবে না বলে উল্লেখ করা হয়। সালেহীন এবং রাকিবের বিষয়ে সবশেষ তথ্য চেয়েছিলেন আপিল বিভাগ। কারা কর্তৃপক্ষ জানিয়েছিল রাকিব 30 সালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় মারা যায় এবং সালেহীন পালিয়ে যায়। রায় হলো সালাউদ্দিন যেহেতু পলাতক, সে তো ল হলো কোনো ফিজিটিভের কোনো লয়ের কোনো প্রোটেকশন নেওয়ার কোনো অধিকার নাই। এই মর্মে মাননীয় অ্যাপিল ডিভিশন সালাউদ্দিনের অ্যাপিলটি খারিজ করে দিয়েছেন। পরিণতি আমরা বলতে পারি এই মুহূর্তে আর সালাউদ্দিনের কোনো আর অ্যাপিল পেন্ডিং রইল না এগেইনস্ট দ্য ডেথ রেফারেন্স কনফার্ম বাই দ্য হাইকোর্ট ডিভিশন। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে আমদানি রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু তৈরিতে 5টি নতুন ভবন নির্মাণের কাজ এগিয়ে চলেছে। ইতোমধ্যে শেষ হয়েছে নতুন 5তলা ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ। 10 একর জমিতে ওয়্যারহাউস নির্মাণে এখন চলছে জমি অধিগ্রহণ। সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। কলকাতা থেকে মাত্র 75 কিলোমিটার দূরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। এখান থেকে মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং ঢাকার দূরত্ব বিবেচনায় সুবিধাজনক ভৌগোলিক অবস্থানে রয়েছে এই বন্দর। দৈনিক 5 থেকে 700 ট্রাক আসা যাওয়া করলেও নেই কোনো ট্রাক টার্মিনাল। যানজট, রাস্তাসহ রয়েছে অন্যান্য সমস্যাও। রাস্তায় খুবই বেহাল দশা। আমরা মনে করেন লেবার শ্রমিক যদি অ্যাক্সিডেন্ট হয় বা কোনো এমার্জেন্সি হাসপাতালে যাওয়ার দরকার হয় আমরা যেতে পারি না। সো আমাদের একটি ট্রাক টার্মিনাল খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। আপনারা জানেন যে আমাদের এখানে মাত্র একটি বন্দর দিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়। ইমিগ্রেশন, শুল্ক ও কেমিক্যাল ভবন সহ ডরমিটরি ও অফিসার্স কোয়ার্টার নির্মাণের কাজ শুরু হয়েছে। ওয়্যারহাউস নির্মাণে বরাদ্দ করা হয়েছে 270 কোটি টাকা। যে অফিস আছে সেটাও কাজ সম্পন্ন হয়ে গেছে। সেখানে বৃহৎ আকারের পাসপোর্টের যাতায়াতের সুবিধার জন্য বিরাট বিল্ডিং হয়েছে বেনাপোলের আকারের নেয়। এবং আমাদের সাথে সাথে বন্দর এখানে 10 একর জমি অ্যাকোয়ার করছে, যার পরিপ্রেক্ষিতে 270 কোটি টাকা অলরেডি স্যাংশন হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুততার সাথে এই কাজটা শুরু হবে। এমনিভাবে যদি আরো দ্রুততার সাথে ভোমরা বন্দরের যে অন্যান্য সুবিধা রয়েছে যেগুলো অন্য বন্দরে রয়েছে সাতক্ষীরাতে নাই, এই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই কাজটি অতি দ্রুত করার দরকার। বন্দরের সক্ষমতা বাড়াতে সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। আমরা এই বন্দরটিকে আরো বেশি ব্যবহার উপযোগী এবং আমাদের অর্থনীতিতে যাতে অবদান রাখতে পারে সেই সক্ষমতা অর্জনের জন্য আমরা এই বন্দরকে আরো আধুনিকায়ন যুগোপযোগী করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। আমরা স্থানীয়ভাবে সেটি দেখভাল করছি। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ভোমরা হবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর, প্রত্যাশা ব্যবসায়ী সহ স্থানীয়দের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
বুলগেরিয়ায় পর্যটকবাহী বাস দুর্ঘটনায় 12 শিশু সহ 46 জন নিহত হয়েছেন। দগ্ধ 7 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে নর্থ ম্যাসেডোনিয়া থেকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে মোটরওয়েতে এই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে 46 জন প্রাণ হারান। বাস দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বেষ্টনীর সাথে বাসটির ধাক্কা লাগলে আগুন ধরে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে ন্যাশনাল আর্মি মিউজিয়ামে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইং এর আয়োজনে অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস এবং সশস্ত্র বাহিনীর যাত্রা শুরুর কথা তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রশিদ। এমদাদুল হক এমদাদের ভিডিও চিত্রে লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। সেন্ট্রাল লন্ডনের ব্রিটিশ জাতীয় আর্মি জাদুঘরের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হলো। অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ ও ব্রিটেনের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নভেম্বর মাসে যখন সশস্ত্র বাহিনী তৈরি হয় এবং সশস্ত্র বাহিনীরাও মুক্তিযোদ্ধাদের পাশাপাশি যুদ্ধ করেন, বঙ্গবন্ধুর স্বপ্নের কথা জানিয়ে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ডিফেন্স অ্যাডভাইজার চ্যানেল আইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের বর্তমান সরকার সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী এবং অন্যান্য ফোর্সকে যেভাবে উদ্বুদ্ধ করছে বা করবে ভবিষ্যতে, আমি মনে করি বর্তমান প্রজন্ম এ থেকে অনেক শিক্ষা নেবে। অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে ঢাকা থেকে আগত অতিথি এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান বলেন, এই সশস্ত্র বাহিনী দিবসটা এখানে পেয়ে আমি খুব আনন্দ বোধ করছি এবং যে ধরনের জনগণ সমাবেশ এখানে হয়েছে বিভিন্ন শ্রেণী থেকে, আমাদের ডায়াসপোরা যারা আছেন, ইউকে ডিফেন্সের যারা আছেন, তারপরে অন্যান্য ডিফেন্স অ্যাটাশেরা, খুব সুন্দর একটা অনুষ্ঠান। অনুষ্ঠানে যুক্তরাজ্যের কূটনৈতিক ব্যক্তিবর্গ সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এই দিবসটিকে সামনে রেখে সকল আগত অতিথিদের একটাই উদ্দেশ্য ছিল, বাংলাদেশ এগিয়ে গেছে, আরো এগিয়ে যাবে। যুক্তরাজ্যের আর্মি মিউজিয়াম থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। এবারে অর্থনীতি সংবাদ। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, বাংলাদেশ এবং জাপানের যৌথ সহযোগিতায় দ্রুত গতিতে দেশের অবকাঠামো উন্নয়ন হচ্ছে। জ্বালানি খাতের অগ্রগতি নিয়ে এক আলোচনায় রাষ্ট্রদূত আরো বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো মজবুত হয়েছে। ভবিষ্যতে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে সার্জেন্টদের বডি ওন ক্যামেরা চালু করা হয়েছে। মহানগরীর সাহেববাজার 0 পয়েন্টে ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। সে সময় পুলিশ কমিশনার বলেন, ট্রাফিক বিভাগকে 80টি ক্যামেরা দিয়ে ওই কার্যক্রম শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে থানা ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ওন ক্যামেরা দেওয়া হবে। প্রযুক্তিগত কার্যক্রমের ধারাবাহিকতায় এবার ট্রাফিক বিভাগে বডি ওন ক্যামেরা চালু করা হয়েছে। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। লক্ষ্মীপুরের স্বল্পমেয়াদী ব্রি ধান 87 আবাদ করে প্রথমবারে সফল হয়েছেন কৃষক। অন্য যে কোনো ধানের চেয়ে এই জাতের ফলন আসে দ্বিগুণেরও বেশি। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য এবং ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান 87 জাতটি কৃষি বিভাগের পরামর্শে রোপণ করেন কৃষক। লক্ষ্মীপুরের 5 উপজেলায় 179টি প্রদর্শনী প্লটে ব্রি ধান 87 লাগিয়েছেন
কৃষক। অন্য যে কোনো জাতের চেয়ে প্রায় 25 দিন আগে ফসল ঘরে তোলা সম্ভব হয়। এতে সরিষা বা অন্যান্য সবজি সহ 4টি ফসল চাষের সুযোগ পান তারা। এই 87 ধান এটার ফলন ভালো হয়, মনে করেন করা জমিনে প্রায় 60 কেজি ফলন 2 ডিসিমে। প্রথমে পাচ্ছি এটা, দ্বিতীয়তে পাচ্ছি যে সরিষা, তৃতীয়তে আবার আমরা ফসল করব আর কি বর্ষার সিজনে আবার ধান করব। কৃষকদের বৃধান 87 বীজ সরবরাহ করে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক নামে একটি বেসরকারি সংস্থা। এ জাতের চাল সাদা, চিকন ও রপ্তানিযোগ্য। বাজারে এর চাহিদাও বেশি। আমন সিজনের অন্যান্য যে কোনো ধানের চাইতে এর ফলন বেশি এবং ফার্মার এই ধানটা করে আরেকটা ফসল করার তার সুযোগ আছে এবং তাতে করে বছরে 4টা ফসল সে করতে পারবে সহজেই। আগামীতে আমাদের এই এলাকায় এই বৃধান 87 জাতটা ছড়িয়ে পড়বে এবং এলাকাটা একটা সরিষা উৎপাদনের একটা ভালো জায়গা হিসেবে ক্ষেত্র তৈরি হবে। বৃধান 87 আবাদ করে প্রতি শতকে প্রায় 30 কেজি ফলন পেয়েছেন কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নানা সংকটে হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী ঢুলি শিল্প। দুর্দশায় দিন কাটাচ্ছেন পঞ্চগড়ের ঢুলি শিল্পীরা। করোনায় কর্মহীন হয়ে পেশা বদল করেছেন অনেকেই। এ রহমান মুকুলের তথ্য এবং ভিডিও চিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বিয়ে কিংবা পূজা পার্বণের সঙ্গে সুরের গভীর সম্পর্ক রয়েছে। তাই তো বাদ্য ছাড়া সামাজিক অনুষ্ঠানের আনন্দ ম্লান। তবে বদলে যাওয়া আধুনিক সমাজে কমেছে ঢুলি শিল্পের কদর। দেশের অনেক এলাকার মতোই দুঃসময় পার করছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার কালিয়ামণি গ্রামের 18টি ঢুলি পরিবার। বংশ পরম্পরায় বিয়ে, পূজা পার্বণ ও সামাজিক অনুষ্ঠানে বাদ্য বাজিয়ে আয় রোজগার করে সংসার চালাতেন তারা। বাবার কাছে আমরা শিখছি, বাবা আমাকে নিয়ে বেড়ায়, শুধু এই কর্ম ছাড়া আর আমার কোনো পথ নেই। দুটা ছেলে আমার কাছে খাচ্ছে, এখন ওই দুটা বিয়ে দিয়ে এখন আমি কি করছি? আমার তো আমরা গরিব মানুষ, আমাদের প্রতি কেউ তাকায় না। আমরা গরিব, আমাদের কেউ দামও দেয় না। আমরা বাদ্যযন্ত্র বাজায় খাই, আমরা খুব গরিব অসহায়, মানুষের ধারে যাই, কেউ কিছু দেয় না। একদিকে যন্ত্রের দাম বেড়েছে, অন্যদিকে কমছে আয়। ঢুলি শিল্পকে বাঁচিয়ে রাখতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রীর যে আশ্রয়ের যে গড় আছে, সেই গড় আমরা তাদেরকে কি করে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে উপহার দিতে পারি সেটা চেষ্টা করব। শিক্ষা উপকরণ যেগুলো আছে সেগুলো আমরা তাদের সরবরাহ করার চেষ্টা করব, যাতে করে তারা সদস্য সরকারের সহায়তায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সহায়তা এবং অন্যান্য সুযোগগুলো নেই সমাজের যে মূল স্রোত সেই স্রোতে ছাড়া মিশতে পারে। বাঙালির ঐতিহ্যের পেশা বাঁচিয়ে রাখতে সহযোগিতা চান ঢুলি শিল্পীরা। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। টাটা মোটরসের একমাত্র ডিস্ট্রিবিউটর নেটল মোটরস বাংলাদেশের বাজারে নিয়ে এলো গোল্ড স্ট্যান্ডার্ড সম্পন্ন 16 টনের মাঝারি ধরনের বাণিজ্যিক গাড়ি এলপিটি 1615 গোল্ড। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এই গাড়ির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে টাটা মোটরসের ভাইস প্রেসিডেন্ট অনুরাগ মেহরাত্রা, নেটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসএক্স সূচক 9 পয়েন্ট কমে 7013 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 368টি কোম্পানির 1314 কোটি 6 লাখ টাকা শেয়ার এবং মিউচুয়াল ফান্ড টাকার পরিমাণে, যা আগের কার্যদিবসের চেয়ে 88 কোটি 56 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 156টির, কমেছে 176টির এবং অপরিবর্তিত রয়েছে 36টি কোম্পানির শেয়ারের দাম। এর সাথে সংবাদে আবারও নিয়ে নিয়েছি অশোক লেলেন ইফাত অটোস বিরতি। আর বিরতির পর যা থাকছে, তৃতীয় ধাপে 1060টি ইউনিয়ন পরিষদ ও 10 পৌরসভায় নির্বাচন 28শে নভেম্বর। ভোট সামনে রেখে জমে উঠেছে প্রচার।
বিরতির পর আমন্ত্রণ সবাইকে। তৃতীয় ধাপে 1060টি ইউনিয়ন পরিষদ এবং 10টি পৌরসভা নির্বাচনে ভোট 28 নভেম্বর। ভোট নিয়ে কক্সবাজার এবং কুড়িগ্রামে প্রচার জমে উঠেছে, নির্বাচনী প্রস্তুতিও শেষ পর্যায়ে। কক্সবাজার থেকে সারোয়ার আজম মানিক এবং কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় গোলযোগ আর সহিংসতার মধ্যেই চলছে তৃতীয় ধাপের ভোটের প্রস্তুতি। কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার 16টি ইউনিয়নের নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচারণা। 10টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সহ স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা 109 জন। সংরক্ষিত আসনের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 212 জন আর সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 639 জন। ভোটার 2,21,913 জন। 10 বছর ভিতরে হনকে বড় মানুষ তো মাত্র টিয়া না ভাই দিয়ে দিলা 260 10 বছর হতে সাহায্য করা দেয়। আমার উন্নয়নের দেখে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমার ইউনিয়নের অসংখ্য গরিব অসহায় মানুষের সেবা করার জন্য আমার মূল লক্ষ্য। এই এলাকাটা সম্পূর্ণ অবহেলিত, মাননীয় বোর্ডের অনেক কাজ বাকি। বন্যা মুক্ত করার জন্য আমার প্রথম কাজ হলো বন্যা মুক্ত করা এই এলাকাকে। আমি জনগণের প্রার্থী হিসাবে আমি আবারও জনগণের মতামত নিয়ে আমি নির্বাচন নেমেছি। কুড়িগ্রামের ফুলবাড়ি, নাগেশ্বরী ও সদর উপজেলার 27টি ইউনিয়নেও প্রচার জমে উঠেছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে 136 জন, সাধারণ সদস্য পদে 616 এবং সংরক্ষিত নারী সদস্য পদে 927 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে বিএনপি না এলেও দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ইউনিয়নের উন্নয়ন হবে, তাকেই আমরা ভোট দেব। উন্নয়নের অগ্রযাত্রা ভূমিকা পালন করবে, তাকেই আমরা জয়যুক্ত করব। সুষ্ঠু ভোট হলে নিজেদের বিজয়ের দাবি করছেন প্রার্থীরা। ইনশাআল্লাহ আমাকে যেভাবে জনগণ সাড়া দিয়েছে, ইনশাআল্লাহ আমি বিপুল ভোটের ব্যবধানে এই ইউনিয়নের চেয়ারম্যান ইনশাআল্লাহ নির্বাচিত হব। নৌকা মার্কা নিশ্চিত এই ইউনিয়ন থেকে বিপুল পরিমাণ ভোটে নির্বাচিত হয়ে শেখ হাসিনাকে উপহার দিত। কুড়িগ্রামের 27টি ইউনিয়নের ভোটার 5,60,741 জন। তাদের মধ্যে নারী ও পুরুষ ভোটারের হার প্রায় সমান। আমাদের নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্যান্য যে যাবতীয় কার্যক্রম সেগুলো আমরা অলরেডি প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আগামী 28 তারিখে এই 3টা উপজেলার 27টি ইউনিয়নের নির্বাচন আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সমর্থ হব। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোট গ্রহণ কর্মকর্তা, প্রার্থী ও ভোটারদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সাদিয়া ওমর, চ্যানেল আই। ঢাকার ধামরাইয়ে বালিয়া ইউনিয়নে যুবককে নির্যাতনের অভিযোগে নবনির্বাচিত চেয়ারম্যান সহ 8 জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্বশত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তার কর্মীদের নিয়ে একই এলাকার ইসরাফিল হোসেন নামে এক যুবককে হাত পা বেঁধে নির্যাতন করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ইসরাফিলকে উদ্ধারের চেষ্টা করে। সেই সময় চেয়ারম্যানের লোকজনের সাথে এলাকাবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় ইসরাফিলকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ধামরাই থানার ওসি জানিয়েছেন, বালিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান সহ 8 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সংবাদে আবারও নিচ্ছে অশোক লীলান ইফাত অটোস বিরতি, আর ফিরে এসে খেলার খবরে যা থাকছে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাতের মুখোমুখি চেলসি জুভেন্টাস, ম্যান ইউর প্রতিপক্ষ ভিয়ারিয়াল, বার্সেলোনা খেলবে বেনফিকার বিপক্ষে।